কেমন আছিস বল? আই হোপ প্রত্যেকে খুব ভালো আছিস, তাই তো? ক্লাস 8 চলছে আমাদের নতুন টপিক। আজকে টপিকটা কি? আজকে হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ, রাইট? পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমরা পড়বো। এবং আচ্ছা, তোরা আমাকে একটা কথা বল, আই হোপ তোরা এখনো পর্যন্ত সবগুলোর প্র্যাকটিস সেট পাসনি, তাই তো? কিছু কিছু চ্যাপ্টার্স আছে যেগুলোর আর প্র্যাকটিস সেট দেওয়া সেরকম কোনো একটা দরকার নেই, ওকে? তো সেই কারণে যেরকম দেখ, প্রথম দিনের আমাদের যে ক্লাসটা আমি বলেছিলাম প্র্যাকটিস সেট দেবো, বাট দেন বিপ্রতীপ গণ নিয়ে আমি তোদের আর কি প্র্যাকটিস সেট দেবো বল? যা করানো সব হয়ে গেছে। সেই জন্য আই হ্যাভ ডিসাইডেড কি পরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার মধ্যেই আমি তোদের বিপ্রতীপ কোণটাও ঢুকিয়ে দেবো, ঠিক আছে? ওই একটা প্র্যাকটিস সেট করবি তাহলেই হবে। সো আজ পড়ব পার্সেন্টেজ বা শতকরা। কার কার শতকরা নিয়ে ভয় আছে বলতো আমাকে একবার? ভয় আছে কি? ভয় যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখিস পুরোপুরি, ভয় কিন্তু কেটে যাবে। আর আমরা সব কোয়েশ্চেন্সগুলোকে ধীরে ধীরে সলভ করতে পারবো, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে কি কি পড়বো? শুধু তো আমি শতকরা লিখে রেখেছি, কিন্তু তাই বলে কি আমি শুধু শতকরাই পড়বো? না। কি কি পড়বো তাহলে শতকরার মধ্যে বেটা? দেখো, এটার মধ্যে থেকে আমরা এর আগের দিনে একটু আমি ধারণা দিয়েছিলাম অনুপাতের। আজকে আমরা আর একবার একটু অনুপাতের ধারণা দেব, কারণ অনুপাত আর শতকরা পরস্পর কিন্তু একসাথে জড়িয়ে রয়েছে, ঠিক আছে? যেরকম ধরো আমি কি বলেছিলাম তখন, ফ্র্যাকশন মানেই অনুপাত, অনুপাত মানেই হচ্ছে সেখান থেকে শতকরা, সব কিছু রিলেটেড একটার সাথে একটা। তাই একটা জিনিস পড়বো আর একটা জিনিসকে বাদ দিয়ে রেখে দেবো, সেটা করলে চলবে না। হ্যাঁ, রেশিওর, তবে রেশিও মানে অনুপাত মানে কি বেটা? রেশিও। সেই অনুপাতের আমরা একদম বেসিক জিনিসটা পড়বো, খুব ডেপথে তো যাব না অবভিয়াসলি, খুব বেসিক কাকে বলে, তার জন্য কি কি শর্ত রয়েছে, এই ধারণাটাতে, ঠিক আছে? তারপর আমরা আসবো কিসের শতকরা বলতে কি বুঝি। ঠিক আছে? আর অবশ্যই সেগুলোর একটা একটা করে এক্সাম্পলস থাকবে। আমাদের এক্সাম্পলসই তো ম্যাথসের জন্য মেন হয়ে দাঁড়ায়, হ্যাঁ না? ম্যাথসের মেন জিনিসটাই হচ্ছে কিন্তু কি না, এক্সাম্পল। আমি যদি তোমাদের একটা নর্মাল কথা বলি আর সেই কথাটাকেই যদি আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেক 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 বেশি সুবিধা হয়, রাইট? তো চলো প্রথমে আমরা যাই শতকরার দিকে। আচ্ছা দেখো, শতকরা তো বলছি, বাট ওই যে বললাম শুরুতে আমি কি বলবো, রেশিও বা অনুপাত। আচ্ছা, অনুপাত এই কথাটা আমরা আগের দিনের ক্লাসে বলেছিলাম। জানি না কে কতদূর কোন দিক থেকে ফলো করছো, কে কোন ভিডিওসগুলো দেখছো, হ্যাঁ না? যেহেতু এগুলো সব রেকর্ডেড যাচ্ছে এবং ইউটিউবে যাচ্ছে, তাই আমার জন্য প্রেডিক্ট করা খুব মুশকিল যে কে কোন ভিডিওটা দেখছো। সেই জন্য আমি দেখো শুরু থেকেই বলছি, ঠিক আছে? তোমার কাছে অনুপাত মানে কি? অনুপাত হচ্ছে যে যে কোনো দুটো জিনিসের, দুটো কোয়ান্টিটির যে তাদের কি তুলনা। শুধুমাত্র দুটো নয়, দুটো বা তার বেশি হতে পারে, দুই বা তার বেশি কোয়ান্টিটির তুলনা। তবে এই যে কোয়ান্টিটিগুলো বলছি, এই যে দুটো বিষয়কে আমি তোমাদের বলছি, এই দুটো বিষয় অবভিয়াসলি সেম ক্যাটাগরির হতে হবে, সেম ক্যাটাগরির, ঠিক আছে? মানে এমন নয়, ধরো ক্যাটাগরি আমরা কি কি জানি, ধরো এরকম হতে পারে যে তুমি আর তোমার বন্ধু আছো দুজন। এবার তোমার বন্ধুর বয়সের সাথে আমি তোমার কোনো ম্যাথসের, ধরো ম্যাথসের ফার্স্ট সামেটিভ হয়েছে, সেই ম্যাথসের ফার্স্ট সামেটিভের রেজাল্টের তুলনা করছি। এই ধরনের কিন্তু কোনো রকম তুলনা হবে না। এখানেও কিন্তু দুটো বিষয়, একটা হলো বিষয় বয়স আর একটা বিষয় হচ্ছে নাম্বার, বাট এই যে এই দুটো জিনিস কিন্তু সেম নয়, তাই না? এদের ইউনিটগুলো সেম হবে না, এদের ইউনিট সেম নয়, অর্থাৎ বিষয়গুলো সেম নয়। আমাদের কাছে দুটো বিষয়কে হতে হবে বেটা সেম, একদম একই। মানে আমি তোমার বন্ধুর বয়স আর তোমার বয়স এটার আমি তুলনা করতে পারি। ওই যে কথায় আছে না, तुलना मतलब क्या है, कंपैरिजन, कंपैरिजन होता है तो बराबरी में होता है। এক্স্যাক্টলি কেন কথাটা এসেছে, তার কারণ এটাই যে একই বরাবরিতে থাকলে, মানে একই লাইনে যদি থাকে তবেই তাদের তুলনা হয়, আদারওয়াইজ হয় না, রাইট? সেটাই আমরা ম্যাথসেও অ্যাপ্লাই করি কিন্তু। লাইক ধরো তুমি আর তোমার ফ্রেন্ড দুজন আছো,
কে কে আছো? তুমি আর তোমার ফ্রেন্ড। আচ্ছা, তোমার নাম কি দেবো? এ দেবো, বি দেবো, নাকি আগের দিনের মতন সীতা গীতা দেবো? না, আগের দিনের মতন সীতা গীতা তো দিচ্ছি না। আচ্ছা, নাম দিচ্ছি বানি অ্যান্ড সানি। নামটাই ভাবতে আমার সময় লাগলো। বানি অ্যান্ড সানি দুজন রয়েছে, ঠিক আছে। এবার আমি কিসের কিসের তুলনা করতে পারি? এখানে আমি বয়স লিখতে পারি, যে দুজনের বয়সের তুলনা করব। সাপোজ এর বয়স হলো 13 বছর, আর এর কত বছর? 14 বছর, সানির 14। আচ্ছা, বা ধরো ওজনের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে এর হলো 45 কেজি আর এর সাপোজ 43 কেজি। হতে পারে এরকম, অবভিয়াসলি হতে পারে। তাহলে দেখো, যদি আমি বলি যে এদের বয়সের তুলনা করো, মানে কি হবে? বানি সানির থেকে 1 কেজি কম। 1 কেজি কম এই ধরনের তুলনা নয়, এখানে তুলনাটা কি হবে না, বানির বয়স 13, সানির বয়স কত না 14। তাহলে বানির বয়স, আমি এটা কি করলাম বেটা, বেসিক্যালি বানির বয়স ডিভাইডেড বাই সানির বয়স ফাইন্ড আউট করলাম, হ্যাঁ না? এটা ফাইন্ড আউট করলাম। এটা মানেই হচ্ছে কি না, বানির বয়স রেশিও সানির বয়স, সেটা কত? এখানেও হবে 13:14 অর ইজ টু। এটাকে কি বলি আমরা? এই সাইনটাই হচ্ছে অনুপাত। তাহলে দেখো, ছিল কিসে আমাদের? আমাদের ছিল কিন্তু বেটা ফ্র্যাকশনে। ছিল কিসে এটা? এটা ছিল কিন্তু ফ্র্যাকশনে, মানে ভগ্নাংশে ছিল, তাই তো? ফ্র্যাকশনে ছিল। কিসে নিয়ে এলাম এটা আমরা? রেশিওতে নিয়ে এলাম। ওকে, রেশিওতে। আর রেশিওতে দেখো দুজনেরই কি আছে, ইউনিটগুলো সেম 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 ইউনিটের হতে হবে, মানে একক সেম হতে হবে। আচ্ছা, আর এখানে এই যে সাইনটা, এই সাইনটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় ইজ টু, ঠিক আছে? এটাও মাথায় রেখো। এই যে সাইনটা আছে এটাকে আমরা ইজ টু বলি, রেশিওর যে সাইন সেটাকে আমরা ইজ টু বলে থাকি, কেমন? আচ্ছা, এবার এবার ধরো এরকম হলো যে কি কি বললাম এখানে, যে অনুপাতের ক্ষেত্রে কি হবে? অনুপাতের ক্ষেত্রে কার কার তুলনা হবে? এটা 2 বা তার বেশি একই বিষয়ের তুলনা, হ্যাঁ না? একই বিষয়ের তুলনা বোঝাচ্ছে এটা। কোনো কনফিউশন? আই হোপ কোনো কনফিউশন নেই। যখনই তুলনা করছি, দেখো ফ্র্যাকশন বানাচ্ছি আমি। কি করছি বেটা? ফ্র্যাকশন বানাচ্ছি। বানাতে গিয়ে দেখো, যদি এদের বয়স হয় 13 বছর আর এখানে 14 বছর, ইউনিটটা সেম হবে, ঠিক আছে? অর্থাৎ কি দাঁড়াচ্ছে বলো তো? অর্থাৎ এককগুলো কিন্তু সেম বেটা, অর্থাৎ একক একই হতে হবে বিষয়গুলোর, হ্যাঁ বেটা? মানে ধরো এখানে আমি যদি 13 বছর দিই, এখানেও 13 বছরই করতে হবে। ওকে, মানে আমি একটা 13 বছর আর একটা 14 মাস নিয়ে নিলাম, সেটা করলে কিন্তু হবে না। দুটোকেই বছরে হলে বছরে থাকতে হবে, মাসে হলে মাসে থাকতে হয়, দিনে হলে দিন হতে হয়। ওকে, আচ্ছা, যখন দেখো তাহলে এখানেও তুমি বুঝতে পারছো, যখন আমি বানির বয়স বাই সানির বয়স করছি, তখন 13 বছর বাই 14 বছর। এবার বছরগুলো নিশ্চয়ই ক্যান্সেল আউট হয়ে যায়। ক্যান্সেল আউট হওয়ার পর এই 13/14 এটার কিন্তু আর কোনো রেশিও নেই, সরি, এর কোনো কিন্তু আর একক নেই। এর কি তুমি আর কোনো একক দেখতে পাবে তখন? এটা তো ছিল, আগে ছিল বছর, তো এখানেও বছর আছে, এখানেও বছর আছে। আমি মনে করলাম আমি বছরগুলো কেটে দিলাম, ইউনিটগুলো। তাহলে তুমি কি আর এখন কোনো একক খুঁজে পাচ্ছ? কোনো একক নেই। এই কারণে বলা হয় রেশিওর কখনো কোনো ইউনিট থাকে না। কি থাকে না বেটা? অনুপাতের কোনো একক নেই। ওকে, ব্যাস। আচ্ছা, এবার যদি তোমাকে বলে ইফ
নট নেসেসারি কি বলবেই, বাট মাই পয়েন্ট ইজ যদি বলে, যদি তোমাকে এই ধরনের কথা বলে যে আচ্ছা আমাকে একটা এক্সাম্পল দাও তো, তুমি একটা আমাকে এক্সাম্পল দাও যে 5 কেজি ও 15 গ্রাম এর অনুপাত কি হবে। আচ্ছা, প্রথম নাম্বার হচ্ছে এর অনুপাত কি আমরা ফাইন্ড আউট করতে পারবো, এটা তোমার মনে প্রথম কোশ্চেন আসবে। কি আসবে প্রথমেই, যে এদের অনুপাত কি আমি ফাইন্ড আউট করতে পারবো। কেন? কারণ অনুপাতে আমরা দেখেছি যে বিষয়গুলোকে একই হতে হবে, মানে বয়স হলে বয়স, হ্যাঁ না, আর ওজন হলে ওজন, দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য, এই টাইপের হতে হবে। তাহলে এখন আমাকে একটা কথা বলো, এই যে কিলোগ্রাম তারপর গ্রাম, এগুলো মোটামুটি কিসে আসে? এগুলো ওয়েটের জন্যই আসে, তাই না, ওজনের জন্যই আসে। তো কিলোগ্রাম গ্রাম ওইগুলো দুটোই হচ্ছে দেখো ওজনের, দুটোই ওজনের জন্য। তো হ্যাঁ, দুটো যদি ওজনের হয় অর্থাৎ একই বিষয়ের, একই বিষয়ের, অর্থাৎ আমরা এখানে এর অনুপাত ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, অনুপাত কি হবে? অনুপাত কি হয় দেখো, কি হবে 5 কেজি আর এর অনুপাত মানে 5 কেজি রেশিও 15 গ্রাম। রেশিও মানেই বেটা বলেছিলাম ডিভাইডেড বাই, তাই না? তো ডিভাইডেড বাই না করার আগেই তুমি দেখো একটা জিনিস, যে এখানে দুটো আলাদা আলাদা একক দেখতে পাচ্ছ, হ্যাঁ না? তোমাকে কি বলে দেওয়া ছিল যে একক একই হতে হবে, সেম ইউনিট থাকতে হবে, বাট এখানে সেম ইউনিট থাকছে না, তা সেম ইউনিট তো নেই। এবার তোমাকে ভাবতে হবে যে তুমি কি এনি হাউ সেম ইউনিটে কনভার্ট করতে পারবে না। ইয়েস পারবো ম্যাম, আমি পারবো, কারণ কিলোগ্রামকে গ্রামেও কনভার্ট করা যায়, গ্রামকেও কিলোগ্রামে কনভার্ট করা যায়। বাট আমরা কি করব না, এই যে কেজিটা আছে একে কিলোগ্রামে কনভার্ট করব, সরি কেজি মানে কিলোগ্রাম, কেজিকে গ্রামে কনভার্ট করব। কি হবে এটা দেখো, 5 কেজি মানে আমি বলতে পারি 5 ইন্টু 1 কেজি, মানে আমার 1 কেজির যদি 5টা কোনো ইয়ে নিয়ে নিই তাহলে তার সাথে সমান হবে। 5টা ধরো 1 কেজির আমি কোনো বস্তু নিয়ে নিলাম, তার মানে তার ওয়েট কত হবে 5 কেজি, সিম্পল জিনিস। এবার কিলোগ্রাম থেকে গ্রামে যাব, আমরা কি জানি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, দেন গ্রাম, রাইট? তাহলে মানে কিলোগ্রামকে গ্রামে করতে হলে আমাকে কত দ্বারা গুণ করতে হচ্ছে, কি দেখালাম, কিলোগ্রাম এখানে ছিল, গ্রাম এখানে, তাই না? 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে, 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করো, কি হবে এটা এত গ্রামে কনভার্ট হয়ে গেল। ওকে, বেসিক্যালি দেখ এটা চলে এলো কত বেটা, 5000 গ্রাম। এখন এটাও গ্রামে এটাও গ্রামে, এবার কি আমরা পারবো রেশিও বানাতে? হ্যাঁ এবার পারবো। রেশিও মানেই বেটা কি বললাম, কি লিখবো, নির্ণেয় অনুপাত। তুমি দুটো উপায়ে লিখতে পারো, এক লিখতে পারো বেটা যে 5000 ডিভাইডেড বাই 15 অথবা 5000:15। কেন বলছি এটা, এটা পার্সেন্টেজে কাজে লাগবে সেই কারণে বলছি। কি হবে 5000:15, বা কি লিখতে পারো বললাম 5000/15, ঠিক আছে? 5 দিয়ে ক্যান্সেল আউট করো, 5 1 5 3 15, আর তো কাটাকুটি যাবে না। তার মানে দেখো এটা মানেই হচ্ছে কি বেটা না 1000:3, this is equal to 1000:3, সিম্পল হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের কাছে রিকোয়ার্ড রেশিও। এইভাবে আমাদের রেশিও বার করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের মনের যেটা প্রশ্ন অবভিয়াসলি ওটা আসছেই, যে এটার সাথে শতকরার কি সম্পর্ক। শতকরার সম্পর্কটা এবার একটু আমাদের বলুন, হ্যাঁ না? তো শতকরা, শতকরা মানে কি বেসিক্যালি, শতকরা হচ্ছে এমন একটা ফ্র্যাকশন, শতকরা হচ্ছে এমন একটা ফ্র্যাকশন যার নিচে কি থাকবে 100 থাকতে হবে,
কি থাকতে হবে? 100 থাকতে হবে। লাইক এই যে ধরো কি বলছে, এটা একটা ফ্র্যাকশন, তোমাকে যদি বলে মানে কি বলতো, 100 এর ওপর বেস করে আমরা পার্সেন্টেজ বার করি, ঠিক আছে? 100 এর উপর বেস করে কি রকম, একটা যদি আমি তোমাদের এক্সাম্পল দিই বুঝতে পারবে। আমাকে যদি কেউ ধরো বলছে যে আচ্ছা ভাই 5/4 এটাকে শতকরায় তুই প্রকাশ করতো, একে শতকরায় প্রকাশ কর। কি করে তুমি প্রকাশটা করবে বলো? কিভাবে প্রকাশটা করবে? ওই যে কি বলছিলাম বেটা, না না 100 এর উপর বেস করে 5/4 এটা কি? প্রথমে তোমাকে এটা দেখতে হবে, এটা কিন্তু আমার কাছে একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ জানার কোনো দরকার নেই, ঠিক আছে? এটাকে আমরা সিম্পলি ভগ্নাংশ লিখে ছেড়ে দিলাম, ঠিক আছে? এটাকে আমি ভগ্নাংশ লিখে ছেড়ে দিলাম। এরপর দেখো, আচ্ছা একে আর কিভাবে লিখতে পারি বেটা? একে কি লেখা যায়? 5:4 হিসেবেও লেখা যায়। এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, যে একে 5:4 হিসেবে লিখতে পারি, হ্যাঁ না বাচ্চা? ওকে, এবার আসতে হবে আমাকে শতকরার গল্পে। শতকরার গল্পে আমি যদি চাই, তাহলে এর শতকরা 5/4 এর কি বলছিলাম, যে আমাদের বেসে হতে হবে কি না 100। বেস মানে কি না হর, মানে 100 এর উপর বেস করে করি, বাট এক্ষেত্রে কি হতে হবে না, যখনই কোনো ফ্র্যাকশন দেওয়া থাকবে, ফ্র্যাকশনটা আমাদের সবসময় যেহেতু 100 এর উপর বেস করে হয়, এবং এই জন্যই এখানেও তোমাকে হর যেটা আছে সেই হরে 100 আসতে হবে। হরে কি আসতে হবে বেটা? 100 আসতে হবে। তাহলে তুমি হরে 100 নিয়ে আসতে পারবে? বলো তো, হরে 100 কি করলে আসবে? হরে 100 কি করলে আসবে আমাকে বোঝাও। অবশ্যই 4-এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলেই আসবে। 25 4-এ 100 কি? এবার মাথাটা একটু ঠান্ডা করে বসো, ঠিক আছে? আর অবশ্যই শুধু দেখলে হবে না, দেখবে, কোনো জায়গায় পজ করবে, কোনো সময় লিখবে, এই ধরনের তোমাকে কিন্তু অ্যাক্টিভিটিগুলো করতে হবে ম্যাথস ক্লাসে। কি হবে বেটা? 4 × 25, কারণ আমরা জানি 25 4-এ 100, এটা কিন্তু জানতে হবে। এটা যদি কেউ না জানো তাহলে ভাগ করতে হবে, 100 দিয়ে তুমি 4-কে ভাগ করবে, 100/4, তারপর যে নাম্বারটা বেরোবে সেটা দিয়ে গুণ করবে। এবার দেখো, আমি মাঝখানে মেরি জান এই যে ইকুয়াল টু সাইনটা দিয়েছি, হ্যাঁ না বেটা? ইকুয়াল টু সাইন মানে কি? মানে সমান, তাই তো? মানে এই পক্ষ আর এই পক্ষ, দুটো পক্ষই সমান। তাকিয়ে দেখো দুটো পক্ষ কি সমান হয়েছে? বলো, নিজেরা বলো, দুটো পক্ষ কি সমান? এই পক্ষটা হচ্ছে 5/4 আর এটা কত? 5/100, তাই না? সমান নয়? হ্যাঁ, সমান কি করে হবে? আমি তো এখানে নিচে 25 দ্বারা গুণ করে দিয়েছি, আর এই যে সমান নয়, এটাকে সমান যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে না, আমাকে ওপরেও 25 দ্বারা গুণ করতে হবে। ব্যাস, বুঝতে পেরেছো? যখনই তুমি কোনো নাম্বারকে, মানে যেরকম ধরো এই পাশে এসো, একটা ইকুয়েশন, এখানে আমি একটা রাফ লিখছি, ধরো কোনো একটা ইকুয়েশন আছে আর কি, এই x = y একটা ইকুয়েশন, ঠিক আছে বেটা? ওকে, x = y বললে তোমাদের অসুবিধা হতে পারে, x = a বললাম। আমাকে যদি বোথ সাইডে, মানে আমাকে যদি কোনো একটা জিনিস, মানে ধরো x এর সাথে আমাকে 2 গুণ, গুণ নয়, 2 অ্যাড করতে হবে, মানে যোগ করতে হবে। যোগ মানে বেটা একটা সাইডে যোগ করলে হবে না, দুটো সাইডেই করতে হবে, ঠিক আছে? আমি যদি বলি যে x এর সাথে আমি 2 মাইনাস করব, কি করতে হবে বেটা? দুটো সাইডেই -2 নিতে হবে, = a - 2 করতে হবে।
ঠিক আছে, আমি যদি বলি বেটা যে এখানে এক্স এর সাথে এক কাজ কর তো 2 গুণ কর, তাহলে কি হবে এক্স ইন্টু 2, তখন আমাকে এই পাশে মানে ডান দিকেও এর সাথে 2 গুণ করতে হবে। ওকে, যদি আমার মনে হয় যে না বেটা এক্স এর সাথে তুমি 2 ভাগ করো, তাহলে এখানেও তাই করতে হবে, এর সাথে 2 ভাগ করতে হবে। এখানে এটা হচ্ছে কি আমাদের একটা, এই স্টেটমেন্টগুলো আমাদের কিসের সময় রয়েছে বেটা, যখন আমরা ইকুয়েশন করি দ্যাট টাইম আমাদের এগুলো বলাই আছে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই যখন কোনো একটা ফ্র্যাকশন থাকবে, কি থাকবে, কোনো একটা ফ্র্যাকশন আছে, ধরো কোনো একটা ফ্র্যাকশন আছে, কি ধরনের ফ্র্যাকশন আছে, x/a ফ্র্যাকশন আছে, ঠিক আছে। এবার এখানের যদি তুমি নিচে 2 গুণ করতে যাও, ওপরেও তোমাকে 2 গুণই করতে হবে, তবেই দেখো x/a ফ্র্যাকশনটা তুমি পাবে, মানে ভগ্নাংশটা তুমি পাবে। কি করলে পাচ্ছ বেটা, 2 2 ক্যান্সেল আউট করে দাও, দেখো কি থাকছে না x/a, ওটাই ফিরে পাচ্ছ তুমি। এখানেও আমরা সেম জিনিসটাই করেছি, নিচে আমরা 25 গুণ করেছি, ওপরেও 25 গুণ করেছি, সো 25 25 ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে 5/4 এই থাকছে। সো এই পাশে আর এই পাশে দেখো সেম সেম জিনিস হলো। এই যে কেটে দিলাম, এটাই আমাদের এখন কাটা চলবে না, ঠিক আছে, কাটবে না। কাটলে আমার গুণ করার ফায়দাটা কোথায়, আমি কেন গুণ করলাম যদি আমি কেটেই দেবো, কাটবো না। তাহলে কত আসছে দেখো, 25 5 125/100। নিচে আমাদের 100 দরকার ছিল, নিচে আমরা 100 কিন্তু পেয়ে গেলাম, তো হ্যাঁ। তাহলে 5/4 কে যদি আমি শতকরাতে নিয়ে যাচ্ছি মানে 100-র মধ্যে, তখন এটা কত দাঁড়াচ্ছে, তখন এটা দাঁড়াচ্ছে দেখো 125/100। এবার এই 100টা তুলে দেব, নিচের 100টা তুলে কি করব বলো তো বেটা, ওটাকে 125 এর পরে এই শতকরার এই চিহ্নটা দিয়ে দেব, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমাদের শতকরার চিহ্ন। আমি এগুলো আর একটা দুটো পয়েন্ট করে লিখছি না, মুখেই বলে দিচ্ছি, ঠিক আছে। একটা দুটো পয়েন্ট করে তো লিখছি না যেরকম, সেরকম অবশ্যই এখানে আমি গোল ঘেরা দিয়ে লিখে দিচ্ছি, এটা হচ্ছে শতকরা চিহ্ন। তাহলে এখন তোমরা অনেকগুলোর চিহ্ন পড়ে নিয়েছো, 125% পেলে। তাহলে 5/4 মানে হচ্ছে কি 125%, 125%। আমরা এখানে কি করলাম বেটা, 5/4 কে 5/4 কি ছিল, একটা ভগ্নাংশ ছিল, এবং তার সাথে সাথে কি হচ্ছে, এটা 5:4 হচ্ছে, মানে দেখো আমরা অনুপাত থেকেও পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি, তাই না। তো যদি কখনো তোমাকে দেয় কোনো কিছু একটা পার্সেন্টেজ বার করতে, সেটা অনুপাতে অবশ্যই বার করতে পারবে। আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের, তোমরা এখানে আমার সামনে ফাইন্ড আউট করো তো, করো যে 12 নয়, সব জায়গায় 5 হয়ে যাচ্ছে না, চলো 17/25, বা 17/25 না লিখে 17:25 কে শতকরায় প্রকাশ। নাও এটা করো, তোমরা করো, অবভিয়াসলি পজ করে দেবে, তারপর আমার সাথে মেলাবে। পজ করে নিয়েছো এবং তোমরা অঙ্কটা করেও ফেলেছো, এবার এখন এসছো আমার সাথে এটা মিলিয়ে নিতে। তো দেখো কি দেওয়া আছে, 17:25 দেওয়া আছে বেটা, অনুপাতে দেওয়া আছে। এখন আমরা কিসে যাচ্ছি, অনুপাত থেকে পার্সেন্টেজে যাচ্ছি, তাই তো। তাহলে যখনই রেশিও তখন অবশ্যই হবে এটা 17/25, ওকে 17/25, এটার মানে তো এটাই। আচ্ছা, এই দুটোর মানে তো সেম। এবার আমাদের কি করতে হবে, নিচে 100 নিয়ে আসতে হবে, রাইট, নিচে 100 নিয়ে আসতে হবে। 100 নিয়ে আসো, 25-এর সাথে কত গুণ করলে আমরা 100 পাবো, 25 4 100, তাই না।
সো 25 × 4 নিচে করলাম, ওপরেও তাই গুণ করতে হবে বেটা, দুটোই সেম জিনিস দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো কত পাবো, তাহলে ওপরটা হচ্ছে দেখো 68, নিচে হচ্ছে বেটা 100। ঠিক আছে, মানে কত হলো, নিচে এই যে 100 আছে, 100টাকে আমরা এবার তুলে দেব, আর 100 লিখবো না, বাস পার্সেন্টেজের সাইন দেব, কি হবে 68%। এবার তোমাদের মধ্যে অনেকে আছো যারা হয়তো বলবে যে ম্যাম আমার তো অসুবিধা হতেই পারে যে এখানে কোন নাম্বারটা গুণ করলে 100 আসবে এটা বুঝতে, হ্যাঁ না? হ্যাঁ, হতেই পারে। তাদের জন্য তো একটা বিকল্প পদ্ধতি থাকা উচিত, রাইট? থাকা উচিত, হ্যাঁ। বাট একটা জিনিস সবসময় মনে রাখবে বেটা, এটা যদি করো তাহলে খুব ইজি হবে শতকরা বার করতে। এতদিন পর্যন্ত যা নিয়ম শিখে এসেছো ভুলেও যেতে পারো, কিচ্ছু যায় আসে না, কিন্তু এখন যে নিয়মগুলো বলছি সেগুলো মনে রাখতে পারো, বা দুটোই মনে রাখো যদি পসিবল হয় তো। আমি বেসিক্যালি মানে শুধুমাত্র তোমাদের পার্সেন্টেজটাই পড়াচ্ছি এমনটা নয়, পুরো রেশিওর সাথে পার্সেন্টেজের আমাদের কি সম্পর্ক রয়েছে সমস্ত কিছু পড়াচ্ছি, রাইট? আচ্ছা, শতকরাই তো প্রকাশ আমি করলাম, তারপরে ওই যে একটা কোশ্চেন যে এই জায়গায় যে 100 হবে, মানে বেসিক্যালি ধরো তোমাকে একটা নিচে 100 রাখতে হবে। এবার নিচে যদি তোমার আরো কোনো টার্ম থাকে কিচ্ছু যায় আসে না, তাকে আমরা এখানে লিখবো না কিন্তু, ঠিক আছে? দেখো, আচ্ছা এবার হচ্ছে কি সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে কি হচ্ছে, তুমি আমাকে বলেছো আমি ফাইন্ড আউট করতে পারবো না ম্যাম যে 25-এর সাথে কত গুণ করলে 100 আসে। ওকে, রিল্যাক্স, দরকার নেই দরকার নেই। দেখো আমি এরকম বললাম যে আচ্ছা ঠিক আছে চলো 17/25 আছে তো, কিচ্ছু করতে হবে না। তোমার অসুবিধে যদি হয় একদম নিচে 100 দ্বারাই গুণ করো, আর নিচেও ওপরেও 100 দ্বারা গুণ করে দাও। এটা তো করতে পারবে, এখানের জন্য তো আর অন্য কোনো বুদ্ধি দরকার নেই, আর ভাবারও দরকার নেই, তাই তো? কি করছি, দুটোতেই আমি 100 ডিরেক্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। এবার তুমি বলবে যে ম্যাম তাহলে তো হরে পুরোপুরি 100 থাকলো না, দরকার নেই আমার, আমার দরকার নেই। আমি কি করব, আমি কি করব, আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা 100 তো আছে, হ্যাঁ না? সো আমি বলে দিতে পারবো এটা হবে 17 × 100/25, তারপর পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিতে পারি, দিয়ে দিতে পারি তো? আমি কিসের দিকে যাচ্ছি ধীরে ধীরে বুঝতে পারবে। কি বললাম, 17 × 100/25, ওই যে বললাম 1/100 এর জন্য আমি পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। আমি বলতে পারবো যে 17/25 মানে এত পার্সেন্ট। ওকে, এবার তুমি এই জায়গার মধ্যে দেখবে যে কিছু কাটাকুটি হচ্ছে কিনা, যদি হয় তো ভালো, আর না হলে কিচ্ছু করার নেই। তো হ্যাঁ 25×4=100, অ্যাগেন দেখো পেয়ে গেলাম এটা 68%। এলো তো, দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করো তাতেই হবে। এবার আসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা ঠিক এরকম, একে শতকরায় প্রকাশ। ওকে, কি আসছে, আছে বেটা 18/5। আমার টার্গেট কি হবে না নিচে 100 নিয়ে আসা, তাই না? সো আমরা জানি 5 × 2 10, অর্থাৎ এখানে দেখো 20×5=100, 20 গুণ করলাম, নিচে করছি মানে ওপরেও করতে হবে। কত আসছে বেটা 360, নিচে কত আসছে 100। এই 100টাকেই এবার তুলে দেব, পার্সেন্টেজ সাইন লিখব, মানে 360%। ওকে, সেকেন্ড ম্যাথড।
18/5 কি বললাম বেটা লিখতে, কি লিখতে বলেছি যে 18/5 থাকবে, নিচে 100 আর ওপরেও 100 গুণ করব আমরা, হ্যাঁ না? এবার এই 100 এর জন্য কি করব, এই 100টাকে আমরা আলাদা রাখছি আর বাকি এই পুরো পোরশনটার আলাদা ক্যালকুলেশন হবে। এটা যদি ক্যালকুলেশন করি দেখো 5 এর সাথে এটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে কত থাকছে 20, তাহলে 18 2 কত হচ্ছে 36, 360/100, তার মানে কি এলো 360%, তাই না? এখান থেকেই যখন আমরা এই পোরশনটা তুলে নিচ্ছি, ধরো এটা কোনো আলাদা মেথড নয়, এই মেথডটাই কি করছি, 18/5 নিচে 100 ওপরে 100 গুণ করলাম। এবার আমি কি বলছি, এটাকে আলাদা রাখবো আর এই 100টা এই 1/100 এর জন্যই তো আমি পার্সেন্টেজ সাইনটা দিতে পারছি, তাই না? দেখো এখানে আমি বলতে পারছি যে 18/5 ওপরে 100টা থেকেই যাচ্ছে, তার সাথে পার্সেন্টেজ সাইনটা আসছে। কি বুঝতে পারলে এখান থেকে? যে কোনো একটা যদি ফ্র্যাকশন দেওয়া থাকে, যদি কোনো একটা ফ্র্যাকশন দেওয়া থাকে বেটা, এই যে ফ্র্যাকশন দেওয়া আছে, আমরা একে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে যাই, এই হলো মাঝখানের প্রসেস। মানে যদি কেউ ভুলে যাও আর যদি কারো ডিরেক্টলি মনে থাকে যে আচ্ছা এই নাম্বারটার সাথেই আমাকে 100 গুণ করতে হচ্ছে আর পার্সেন্টেজ সাইনটা লাগাতে হচ্ছে, হ্যাঁ না, 100-র উপর বেশ করে, সো তখনই আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। বোঝা গেল? সেকেন্ড এক্সাম্পল একটা, এই সবের জন্য লাস্ট এক্সাম্পল বলতে পারো তোমরা। আমি বললাম তোমাদের যে চলো 19/7 একে শতকরায় 19/7। এবার যখনই তুমি 19/7 কে করছো, অবভিয়াসলি 7 এর সাথে তুমি যাই গুণ করে নাও কেন 100 কিন্তু তুমি পাবে না, হ্যাঁ না? এই যে এই কেসগুলোতে তুমি পাচ্ছিলে, এখানে 20 গুণ করে দিয়েছো পেয়েছো, এর আগেরটাতে কি গুণ করেছো, এখানে 25 গুণ করেছো, এখানে 4 গুণ করেছো, তার ফলে নিচে মানে হরে পেয়েছো তুমি 100, বাট এই ক্ষেত্রে তো পাচ্ছ না, হ্যাঁ না? দেন হাম क्या करेंगे, তখন আমাদের এই সেকেন্ড মেথডটাই একমাত্র মেথড। ঠিক আছে, কি করব আমরা বেটা না 19/7 কে লিখতে পারবো 19/7 ইন্টু 100 আর ওপরেও 100। ঠিক আছে, বাস এবার কি করব, এই পুরোটার একটা ক্যালকুলেশন হবে আর 100টা নিচে যেরকম আছে থেকে যাবে। বা তুমি এটাকে করতে পারো 19/7 এত, আর এর জন্য আমি পার্সেন্টেজটা লাগিয়ে দিচ্ছি, হলো? বাস রেখে দিলাম এখানেই। তো এতক্ষণ পর্যন্ত কি পড়লাম তাহলে, যে যদি আমাদের কোথাও ফ্র্যাকশন থাকে বা ভগ্নাংশ থাকে বা অনুপাত থাকে, তো এখানে লিখে দেওয়াটা আই থিঙ্ক বেটার হবে। এখানে আমরা কি করলাম বেসিক্যালি কাজটা, না আমরা কাজটা কি করলাম, আমরা করলাম ভগ্নাংশ বা কি বেটা সেটা অনুপাত, রাইট? সেখান থেকে আমি ট্রান্সফার করলাম কিসে, না শতকরায়। শতকরা যেগুলো মেন আমাদের বিষয়, সেই বিষয়গুলো আমরা আগে পড়ে নেব, ঠিক আছে? ঠিক আছে, পড়ে নিলাম। এবারে আসো আমরা উল্টোটা পড়ব। উল্টোটা পড়বেন মানে ম্যাম, মানে কি বলতে চাইছেন, মানে এটাই বলতে চাইছি বেটা, যে যদি তোমার দেওয়া থাকে শতকরা, সেখান থেকে আমরা কি করে ভগ্নাংশ বা অনুপাত ফাইন্ড আউট করব।
ঠিক আছে, এটা হচ্ছে মেইন বিষয়। চলো, তাহলে কি এখানেও আমাদের একটা পার্সেন্টেজ প্রয়োজন তো? হ্যাঁ, একটা পার্সেন্টেজ নিয়ে নাও তুমি, যে কোনো পার্সেন্ট, 75% নিতে পারো, ঠিক আছে, তারপর তুমি নিতে পারো 25%। এবার সবগুলো কি হচ্ছে 25, 75 এরকম হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, চলো তুমি নিয়ে নাও 36%, ঠিক আছে, তারপর নিয়ে নাও তুমি 48%। ওকে, হলো? পার্সেন্টেজ থাকছে, পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশন আসছি। আচ্ছা, এই পার্সেন্টেজটা কোনখান থেকে এসেছিল বেটা? ওই 75/100 এর জন্য, তাই না? মনে পড়ছে? এই পার্সেন্টেজটা সাইনটা আমরা কখন এনেছিলাম? এই যে 1/100টার জন্য পার্সেন্টেজ সাইনটা আমি এনেছিলাম। তাহলে এখানে যখন আমরা পার্সেন্টেজ সাইনটাই তুলে দিচ্ছি, তখন কি আসবে? 1/100। এবার বাস হয়ে গেল, এটাই তো ফ্র্যাকশন, এটাই তো রেশিও, এখানে তো আর কোনো পার্সেন্টেজ সাইন নেই। এবার এটাকে কাটাকুটি করতে হবে, 25 3 75, 25 4 100, 3/4, বা বলতে পারি আমরা এটাকে 3:4, ঠিক আছে। 25% কি হবে? 25/100 বেটা। ওকে, 25/100। আবার 25 4 100, কত থাকছে? 1/4, তার মানেই বেটা এটা 1:4, ঠিক আছে। যদি তোমাকে কোথাও অনুপাত কথাটা না বলে যে এটা অনুপাত বার করো, তাহলে অনুপাত লেখার দরকার নেই, সিম্পলি আমরা এই 1/4 কিন্তু শেষ করে দেব, ঠিক আছে, ফ্র্যাকশনেই শেষ করব। 36% কি হবে বেটা? এটা 36/100, 4 9 36, 4 25 100, মানে 9/25। কিছু না বলে দেওয়া থাকলে, যদি রেশিও না বলে, অ্যাগেইন আমি রিপিট করছি, এখানে রাখবো, রেশিও বললে এটাই হবে 9:25, লিখতে পারবি তুই। 48%, অ্যাগেন 48/100, হ্যাঁ না? আবার 4 1 4 2 আর 25 4 100, মানে 12/25। What does it mean? 12:25 হলো? এইগুলো রয়েছে এবং এর সাথে সাথে আরো কিছু জিনিসপত্র রয়েছে, চল দেখি এক্সাম্পলের মাধ্যমে আমরা এবার দেখি। এবার কি রকমের দেখবো দেখ, মানে আমরা এগুলো পেয়ে গেলাম হচ্ছে কি না, অনুপাত থেকে কি করে আমরা শতকরায় যাই, শতকরা থেকে কি করে অনুপাতে আসি, এইগুলো পড়লাম, যেগুলো আমাদের একদম বেসিক ফান্ডামেন্টাল জিনিস। এবার আসবো কোনো একটা ধর, আমি বললাম একটা কম্পেয়ার করতে বলছি তোকে এখানে। এমনিতে ফ্র্যাকশন মানে আমরা জানি যেটা কম্পারিজনই একটা, রাইট? তো এবার যদি আমি তোকে দিই এরকম যে এরকম দিলাম, ধর যে তুই একটা পিৎজা খাচ্ছিস, ঠিক আছে, তাহলে পিৎজার যেটা খাচ্ছিস তার একটা নিশ্চয়ই ইয়ে আছে যে কতটা পিৎজা খাচ্ছিস তুই, বা ধর তুই রাইস খাচ্ছিস মানে ভাত খাচ্ছিস, মাংস খাচ্ছিস, হ্যাঁ না? ধর তুই 250 গ্রাম মাংস খাচ্ছিস, কি 500 খেয়ে নিচ্ছিস, ঠিক আছে, 500 খেতে পারবি না, যাই হোক ধর খেয়ে নিচ্ছিস, বা ধর তোদের বাড়িতে এসছে 1 কিলো মাংস, তোদের হিসেব হচ্ছে যে তোকে দেবে 10%, হ্যাঁ 110% তোকে দেবে, তোর দিদি যদি থাকে দিদিকে দেবে 15%, তো যদি দাদা থাকে তাকে দেবে 12%, হ্যাঁ তোর মা নেবে 20%, তোর বাবা নেবে 25%, আর তারপর বাকি যা থাকবে সেটা রেখে দেওয়া হবে। তাহলে ওই যে 1 কেজির মধ্যে এই যে এই পার্সেন্টেজটা কি করে আমরা ফাইন্ড আউট করব, সেই প্রসঙ্গে এবার আসছি। আর সেই প্রসঙ্গেও সেম এক্সাম্পল নিয়ে আমরা আসবো। দেখ এক্সাম্পল নিয়ে এসছি, কি কি? প্রথমে হচ্ছে 800 নয় 80 টাকার 15% মানে কত টাকা, তাই তো? 80 টাকার 15%, 80 টাকার, তো টাকার আছে, টাকার যখনই এর থাকে তার মানেই আমরা বুঝি যে গুণ করতে হয় আমাদের, রাইট? তাহলে এখানেও 80 টাকার মানে 80 ইন্টু 80 টাকার 15% মানে ইন্টু 15%, হ্যাঁ না? তো
15% মানে আমরা জানি যে 15/100, এই মাত্রই জানলাম, হ্যাঁ না? এখান থেকে আমাকে ফ্র্যাকশনে নিয়ে আসতেই হবে, নিয়ে চলে এলাম। নে এবার কাটাকুটি কর, 5 3 15, 5 2 10, 2 4 8, 4 3 কত হচ্ছে বেটা 12। তাহলে 80 টাকার 15%, এটার তো কোনো, এই পার্সেন্টেজ যেটা সেটা ফ্র্যাকশন, তাহলে এটার তো কোনো আর ইউনিট নেই, হ্যাঁ না? তাহলে এখানে লাস্ট ইউনিট যেটা সেটা কার উপর ডিপেন্ড করে হবে? 80 এর উপর ডিপেন্ড করে হবে। 80 যা ইউনিট হবে এরও তাই ইউনিট হবে, কারণ এটার কোনো ইউনিট নেই, দেখ, হ্যাঁ না? রেশিও, এটা রেশিওর কোনো ইউনিট হয় না, তাহলে এর আলটিমেট ইউনিট কত হবে না 80 যেটা ইউনিট সেটা 80 এর ইউনিট টাকা। হ্যাঁ অবশ্যই, যে 80 টাকার 15% মানে কত টাকা? 12 টাকা। ওকে, এখানেও তাই দেওয়া আছে 480 গ্রামের 200% কত হবে, মানে কি 480 গ্রামের বেসিক্যালি আমাকে কত গ্রাম হবে সেটাই বার করতে হবে, রাইট? তো এখানেও তাই 480 ইন্টু 200/100, এটা ডিরেক্টলি করে দিলাম। 480 ইন্টু 200% লেখার দরকার নেই, শুধু কেটে দিয়ে এগুলো কাটা হয়ে গেল, তাই তো? সব কেটে গেল, এত গ্রাম। 200% মানে অবভিয়াসলি এটার ডবলই হবে, হ্যাঁ না? তাহলে কত হবে? 96,960 গ্রাম। এবার দেখ, একটা কোশ্চেন আছে এরকম, যে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। হ্যাঁ আমরা তো ওটাই জানি, H2O, তো 2:1 অনুপাতে দিতে হবে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে সেটা লিখি, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য প্রথমে আমাদের যেটা দেখে নিতে হবে, কি দেখতে হবে বলতো? যে লিখ যে জলে হাইড্রোজেন রেশিও কি আছে বেটা? অক্সিজেন, তাই তো? হ্যাঁ দেখ, অনুপাতে দেওয়া আছে, কিন্তু অনুপাতটা কেন বোঝালাম তাহলে? 2:1। এবার এখান থেকে আমরা বার করব তাহলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার কত। আনুপাতিক ভাগহার কি জিনিস দেখ সেটা বলছি। জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার, সেটা কত হবে? আনুপাতিক ভাগহার সেটা হয় যতটা পরিমাণ আছে রেশিওতে সেটা ডিভাইডেড বাই যে মোট যে মানে যে রেশিওটা আছে সেই সংখ্যাগুলোর কি হবে না যোগফল। এখানে দুটো রেশিও আছে, এখানে যদি আরো একটা রেশিও থাকতো যে ইজটু আবার একটা 1 আছে 2:1:1, তখন আমরা কি করতাম? এই 2 1 এবং আরেকটা যে 1 থাকবে তাদের যোগফল করতাম। এখানে তো আমাদের দুটো আছে, তাই দুজনের কি হবে বেটা? যোগফল যোগ করে দেব, মানে কত? 2/3। আচ্ছা, আবার জলে অক্সিজেনের আনুপাতিক ভাগহার কত হবে? এর আছে 1/2 + 1, মানে কত? 1/3। বা এটা বলতে পারিস যে জলের মধ্যে, এটা মানে কি? এটা মানে হচ্ছে জলের মধ্যে হাইড্রোজেন রয়েছে 2/3 অংশ এবং অক্সিজেন রয়েছে 1/3 অংশ। এই যে দেখ এখানে আমি কি ইউজ করছি? অংশ ইউজ করছি, রাইট? যে এত অংশ আছে, এত অংশ আছে, ইয়েস অর নো? ইয়েস, হ্যাঁ। তাহলে অংশ থেকে আমাকে এখন কি করতে হবে? দেখ শতকরায় কনভার্ট করতে হবে। অংশ থেকে শতকরায় কনভার্ট করতে পারবো না? পারবো নিশ্চয়ই। যে 2/3 অংশ এটা মানে কত বল? 2/3 অংশ এটা মানে হচ্ছে 2/3 ইন্টু ওপরেও 100 গুণ করব, নিচেও 100 গুণ করব, হ্যাঁ না? এই 100 এর জন্য পার্সেন্টেজ হবে, মানে হবে কি না 2/3 ইন্টু 100 মানে 200/3 এত %। আচ্ছা, এটাকে একটুকু ভাগ করে আমাদের দেখতে হয়। 200কে আমি ভাগ করছি, আচ্ছা 3 6 18, 20, আবার 3 6 কত হচ্ছে? 18, 2 থাকলো,
মানে দেখ দাঁড়াচ্ছে এটা 66.2 এত পার্সেন্ট। অর্থাৎ জলের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ এত পার্সেন্ট। দেখ এখানে কি দেওয়া আছে বেটা, শতকরা কত আছে এটা বলে দেওয়া আছে, রাইট বেটা? তো যদি আমি প্রথমেই শতকরা লিখি কোশ্চেনে, মানে ধর লিখছি আমি এখানে ওকে 1 সেকেন্ড, 1/3 অংশটাও বার করে নি, তাহলে একবারে আমাদের কাজ হবে। 1/3 অংশ মানে কত হবে, 1/3 ইন্টু এখানেও 100/100, এই নিচের 100-এর জন্য পার্সেন্টেজ আসবে, থাকবে কত বেটা 100/3 এত পার্সেন্ট। আচ্ছা 3×3=9, 3×3=9, 33 পূর্ণ 1/3%। ওকে, মানে জলের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ এত পার্সেন্ট এবং অক্সিজেনের পরিমাণ এত পার্সেন্ট। কি লিখবো, দেয়ারফর জলে হাইড্রোজেনের পরিমাণ 66.2 এবং অক্সিজেনের পরিমাণ 33.13%। আচ্ছা যদি এখানে দেখো কোশ্চেনে দেওয়া আছে শতকরা, যেটা বলছিলাম, তুমি যদি বেটা এখানে লিখো জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ, মানে প্রথমে তুমি শতকরা কথাটা যদি দিয়ে দাও, তাহলে এখানে তুমি পার্সেন্টেজ সাইনটা দিতে পারবে না। দুটোর মধ্যে যে কোনো একটাই দিতে পারবে, আইদার শতকরা দিতে পারবে অথবা পার্সেন্টেজ সাইন। শতকরা দিলে এখানে রেখে শেষ করতে হবে এবং অক্সিজেনের শতকরা পরিমাণ এত, ঠিক আছে? পার্সেন্টেজটা দেওয়া যাবে না, বোঝা গেছে? এটাই বলছিলাম যে শতকরা জিজ্ঞেস যদি করে অবভিয়াসলি অ্যান্সারে আমাদের পার্সেন্টেজ আসবেই, মানে পার্সেন্টেজ 100-র ওপর কত সেটা আমাদের দেখে বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো। আগে কতগুলি বোতল তৈরি হতো? 1500টি। এখন তৈরি হয় দৈনিক 1695। 1500 থেকে বেড়ে ওটা 1695 হয়েছে। আচ্ছা ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? প্রথমে এটা দেখতে হবে যে আদৌ কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। এটার জন্য একটা আলাদা সেশন, মানে পরের সেশনে আমি নিয়ে আসবো বৃদ্ধি হ্রাস সবকিছু নিয়ে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা বৃদ্ধি পাচ্ছে, রাইট? কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ অবভিয়াসলি 1500 থেকে 1695 হচ্ছে বেশি, এটা 1695 বেশি, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি তো পেয়েছে, কিন্তু শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তার জন্য আমাদের লাগবে যে ডেলি কটা করে বোতল বেশি তৈরি হচ্ছে, এটা দেখব। কি দেখব না, দৈনিক কাচের বোতল বেশি তৈরি হয়, কতগুলো তৈরি হচ্ছে বেটা? 1695 থেকে আমি 1500-কে মাইনাস করে দেবো, তাই তো? মানে 195টি, 195টা, রাইট? এবারে বৃদ্ধি কত হচ্ছে তাহলে? যদি তোমাকে বলে যে কত অংশ বৃদ্ধি পেয়েছে, তখন কি হবে জানো? তখন বৃদ্ধিটা হয় 195 ডিভাইডেড বাই কার ওপর, না কার ওপর, 1500-র ওপর, সো ডিভাইডেড বাই 1500। ওকে, কিন্তু এখন দিয়েছে আমাদের শতকরা। শতকরার জন্য আমরা কি করব? শতকরার জন্য কি করতে হয়? ইন্টু 100/100। এই দুটো শূন্য কাটতে পারলাম। আচ্ছা 5×3 = 15, 5×3 = 15, 5×9 = 45, 3×1 = 3×3 = 9, মানে কত আসছে দেখো 13 আর নিচে 100, বেসিক্যালি বেটা এটা 13%। তাহলে দেখো বৃদ্ধি পাচ্ছে কত? 13%। যদি এখানে শতকরা লিখতাম তাহলে আর এই পার্সেন্টেজ সাইনটা আমরা দিতে পারতাম না, রাইট? আচ্ছা আমাদের এই কোশ্চেনটাতে লাস্ট কোশ্চেন হবে। দেখো দেওয়া আছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ দেওয়া আছে একটা 75.6%, 23.04% অ্যান্ড 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে? মানে এই যে এই এক্সাম্পলগুলো করালাম না, এটার মতন, এই যে এই এক্সাম্পলগুলোর মতন, হ্যাঁ না? মানে আমাকে দেখো ওই যে বললাম মাংসের গল্প, 1 কিলো মাংসের মধ্যে 1 কিলো মাংসের মধ্যে যে দেওয়া হচ্ছে সেই গল্পটাই। আচ্ছা তাহলে দেখো 25 লিটার বায়ুতে কি আছে? নাইট্রোজেন বলেছে।
নাইট্রোজেন কত আছে, মানে কি না 25 লিটারের এত পার্সেন্ট বার করতে হবে, মানে 25 ইন্টু 75.6, এত পার্সেন্ট মানে কি বাই 100 আছে কত, এত লিটার। দেখ এখানে দশমিকটা তুলে এখানে একটা শূন্য বসিয়ে দেবো আমি। আচ্ছা 25 4 এ 140, 4 দিয়ে ক্যান্সেল আউট হবে, 4 দিয়ে ক্যান্সেল আউট যদি করি আমরা নিচে 10 থাকবে আর ওপরটাই হবে 4 একে 4, 7 4 8 এ হচ্ছে 32, 4 9 এ 36, কত থাকছে বেটা 89/10 এত লিটার, মানে কত 18.9 এত লিটার হলো নাইট্রোজেন আছে। এবার 25 লিটার বায়ুতে কি থাকবে, এবার অক্সিজেন, অত অক্সিজেন লিখতে পাচ্ছি না, O2 লিখে দিচ্ছি। কি হবে 25 ইন্টু, এখানেও দেখ আছে বেটা 23.04%, পার্সেন্ট মানে বাই 100, হ্যাঁ না। আবার এখানে এই দশমিকটা তুলে আবার 100 দিয়ে নিচে গুণ করছি, এত অবভিয়াসলি সাথে থাকবে কি লিটার, 25 4 এ 100, 4 দিয়ে কি এটা ক্যান্সেল আউট হবে, হ্যাঁ হবে, 4 5 এ হলো 20, 30 থাকছে, 4 7 এ 28, 4 6 24, এটাও আবার ক্যান্সেল আউট হতো কিন্তু আমি আর ক্যান্সেল আউটটা করব না, ক্যান্সেল আউট করলে দেখ এটা পুরোপুরি তো কাটবে না, সেই জন্য নিচে 100 রেখে আমি এইভাবে লিখবো 576/100 এত লিটার, মানে 5.76 এত লিটার, ঠিক আছে। লাস্টেরটাতে 25 লিটার বায়ুতে কি আছে, কার্বন ডাই অক্সাইড মানে CO2 কত আছে, 25 ইন্টু কত পার্সেন্ট বেটা 1.36%, মানে 1.36/100 এত লিটার। अगेन এই দশমিকটা তুলে নিচে আবার 100 দিয়ে গুণ করে দাও, 25 4 এ 100, 4 দিয়ে এটা ক্যান্সেল আউট হবে, 4 দিয়ে ক্যান্সেল আউট হবে, 4 3 এ 12 আর 4 4 এ 16, 34/100 এত লিটার, কত থাকছে বেটা 0.34 এত লিটার, ঠিক আছে। তাহলে আমরা নাইট্রোজেন পেলাম এত লিটার, অক্সিজেন পেলাম এত লিটার এবং নাইট্রোজেন পেয়ে গেলাম কত, সরি কার্বন ডাই অক্সাইড পেলাম 0.34। দেখ তিনটের যদি তুই যোগ করিস, তিনটের যোগ করলে তোর চলে আসবে কত 25 টোটাল। যোগ করে দেখ এটা 6 4 এ 10 আর 0, 7 আর 3 এ 10 আর 1 এ 11 এর 1, আচ্ছা 5 আর 1 এ 6, 6.1, এটার সাথে 6.1 যোগ কর, তাহলে 16 এই 18 আর 7 হয়ে গেল, হলো। চল তাহলে আজকের মতো না এই ক্লাস এখানেই শেষ হচ্ছে, পরের দিন দেখা হবে নতুন কোশ্চেন এবং অ্যান্সারের সিরিজ নিয়ে, ওকে। চল ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাক, চল টাটা।